আচ্ছা একবার ভাবুন তো, রাতের অন্ধকারে বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশের একদল মানুষ ভারতের বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো। আর এদের পেছনে কাদের সবচেয়ে বেশি হাত আছে জানেন? সেই একদল দালাল, যারা 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 টাকার পরিবর্তে বাংলাদেশের মানুষকে ভারতের বর্ডার পার করিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করাচ্ছে। আর এই দালালদের মাথার উপর কাদের হাত আছে জানেন? বাংলার সেই প্রাক্তন রাজনৈতিক দল। সরকার পাল্টে গেছে। আগে সরকার কি অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছেন, কোনো সরকার রাখছে না। এখন তৃণমূল ছিল, কেউ কিছু বলতো না, ঠিক আছে? এখন সরকার চেঞ্জ হয়ে গেছে। এরপর এদের আধার কার্ড হয়ে যায়, ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে যায়, ভোটার কার্ড হয়ে যায়, ভোট দেয়। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার পেতে শুরু করে। কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভান্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভান্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। ভাবুন একবার, যেখানে একটি রাজনৈতিক দল এদের ভারতে ঢুকিয়ে তোষামত করেছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, আর একটি রাজনৈতিক দল এসেছে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য। देश की रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, ये दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। একদিকে দেশের সুপ্রিম কোর্ট থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। কখনো স্মার্ট বর্ডার তৈরির পরিকল্পনা করছে, কখনো বর্ডারে সাপ কুমির ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, তো কখনো ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্টের নীতি গ্রহণ করছে। আর অন্যদিকে সদ্য গদিহারা, ক্ষমতাহারা তৃণমূলের দলের কিছু নেতা নেত্রী বলছে যে এদেরকে এইভাবে অমানবিকভাবে তাড়ানো উচিত নয়। এবার আপনার মনে প্রশ্ন আসবে, এবার তাহলে কি হবে? কিভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমাদের দেশ, আমাদের রাজ্য ছাড়া করা হবে? কিভাবে ভবিষ্যতে তারা আর আমাদের ভারতে যাতে ঢুকতে না পারে সেই জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কি? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে স্মার্ট বর্ডার তৈরি করার পরিকল্পনা করছে, সেই বর্ডার কতটা স্মার্ট হবে? তো নমস্কার, আমি নয়ন। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সালটা ছিল 2024। দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যার তিনি একটি জিনিস লক্ষ্য করলেন, বাংলাদেশের বর্ডার এলাকায় যেসব জেলাগুলি আছে সেই জেলাগুলিতে জনবিন্যাস সাধারণের তুলনায় হু হু করে বেড়ে গেছে। এই খবর পেয়ে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কথাটি জানান, এবং যে 500 কিলোমিটার এরিয়ার বর্ডার ফেন্সিং করা ছিল না, সেই বর্ডার এরিয়াকে ফেন্সিং করার জন্য তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জমির জন্য জোর দেয় অমিত শাহ স্যার। কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই অমিত শাহ স্যারের কথা কর্ণপাত করেননি। এই বিপদ বুঝে অমিত শাহ স্যার হাইকোর্টে ব্যাপারটি মামলাটি পড়ে। হাইকোর্ট তার রায় দেয় অতি জলদি, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে জমি দিতে। কিন্তু তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টেও যখন একই রায় বহাল থাকে, তিনি বলে ঠিক আছে দেখছি, আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, কিন্তু আদেও দেয়নি। তিনি তো এইটাই করে গেছেন দীর্ঘ 15 বছরে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ঠিক আছে আমরা দেখছি, আবার কেস করলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখছি। তিনি কোনো কোর্টের বিচারও তিনি মানেননি। মমতার গতিবিধি ভালো না ঠেকায় অমিত শাহ স্যার গোপনে একটি টিম তৈরি করে, এবং সেই টিমটিকে সেই এলাকাগুলিতে পাঠে যে এলাকাগুলিতে হু হু করে জনবিন্যাস হয়েছে। এবং সেই টিম যখন সেই এলাকাগুলিতে যায়, সেখানে পরিদর্শন করে, সেখানকার তথ্য ঘাঁটে, তারা এক অবিশ্বাস্য তথ্য পায়। তারা দেখে যে এই হু হু করে লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গে বসবাস করছে, এর পেছনে সরকারের হাত আছে। সরকার মাত্র কিছু টাকার বিনিময়ে এই বাংলাদেশিকে তাদের নিজেদের পশ্চিমবঙ্গের রাজ্যে প্রবেশ করাচ্ছে।
এবং এর পেছনে মমতার সবচেয়ে বড় স্ট্রোক ছিল ভোট ব্যাংক। এই টিমটাকে মনে রাখুন, কারণ এই টিমটার যে দায়িত্ব আরও বড় হতে চলেছে এবং তারা যে মহান কাজ করেছিল সেটা ভিডিওর আগে জানবেন। তো তারপরে ঘটে যায় দিল্লির বিস্ফোরণ, লালকেল্লার সামনে যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের যোগসূত্র বাংলাদেশকে পাওয়া যায়। কারণ সে পাকিস্তানি টেরারিস্টরা বাংলাদেশের বর্ডার হয়ে ভারতে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লিতে প্রবেশ করে সেখানে বিস্ফোরণ ঘটেছিল। আর এই বিস্ফোরণের পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের সমস্ত মানুষের কাছ থেকে ক্রিটিসাইজ হতে হয়েছিল, কারণ তিনি দেশের গৃহমন্ত্রী। তিনি দীর্ঘ এই ক্ষমতায় থাকার পরও কী করেছে যে দেশের একদম পানবিন্দু একদম কেন্দ্রে এসে টেররিস্টরা অ্যাটাক করে দিয়ে চলে যাচ্ছে। এই ক্রিটিসাইজ থেকে মাননীয় অমিত শাহ সাহেব প্রতিজ্ঞা নিলেন যে এর শেষ আমি দেখেই ছাড়ব। তিনি টার্গেট করলেন 2026-এর ইলেকশন। তাই তো তিনি দীর্ঘ 1 মাস ধরে আমাদের পশ্চিমবঙ্গে পড়ে থেকে এই ইলেকশনটাকে তিনি পরিচালনা করেছেন। তারপর রাজ্যে পালাবদল হলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যার যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞায় তিনি সফল হলেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলো, আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। তাই আপনারা এটা লক্ষ্য করে থাকবেন, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ঘোষণায় বিএসএফকে জমি দেয়া, বর্ডারকে সুরক্ষা করা। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। তারপর শুরু করলো ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি। এই নীতি কি? প্রথমে নামকে চিহ্নিত করো, তারপর সেই নামকে মুছে ফেলো, তারপর তাকে তার সেই পুরনো যে দেশ থেকে এসেছিল সেই দেশে ফেরত পাঠাও। पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এত লক্ষ লক্ষ বাংলাদেশি ভারতে প্রবেশ করে শুধুমাত্র পশ্চিমবঙ্গে রয়ে যায়নি, তারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও চলে গেছে। তাহলে এদেরকে কিভাবে এত লক্ষ লক্ষ বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে এবং তাদেরকে কিভাবে খোঁজা হবে এবং তাদেরকে আবার সেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে? তো চলুন সেটাই দেখে নিই কোন কোন পদ্ধতিতে এদেরকে খুঁজে পাওয়া হবে। এখানেই কাজে আসবে এসআইআর। হ্যাঁ, সেই এসআইআর যেটার জন্য মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আন্দোলনে নেমেছিলেন, যিনি এটার বিরোধিতা করেছিলেন, মানে তিনি শেষ পর্যন্ত এই বাংলাদেশিদেরকে কীভাবে বাঁচানো যায় সেইটার তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। এই এসআই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেই যখন মামলা করেছিলেন, সেই সুপ্রিম কোর্ট এতদিনে রায় দিয়েছে। সেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআরকে তারা মান্যতা দিয়েছে। তারা বলেছে প্রতিটি রাজ্যে এসআইআর করা প্রয়োজন। এই অবৈধ বাংলাদেশিদেরকে তাড়ানোর জন্য এসআইআরটা খুবই প্রয়োজনীয়। মানে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেই সুপ্রিম কোর্টকে নিয়ে তিনি এতদিন খেলছিলেন, সেই সুপ্রিম কোর্টে এখন তাকে খেলে দিয়েছে। এসআইআরে অলরেডি 35 লক্ষ নাম বাদ হয়ে গেছে এবং অনেক নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়ে গেছে। তো সেই যেই নামগুলি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে সেগুলিকে বিচার হবে, যখন সেগুলি জানা যাবে যারা কারা বাংলাদেশি, সেই বাংলাদেশিদেরকে তারপরে ডিলিট করা হবে, তারপরে সেগুলোকে ডিপোর্ট করা হবে তাদের নিজেদের দেশে। এবার দ্বিতীয় পদ্ধতি, যে সমস্ত বিদেশি নাগরিক তারা মানে পাসপোর্ট ও বৈধ নথি নিয়ে আমাদের ভারতে এসেছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তারা তাদের দেশেতে ফেরত যায়নি, আমাদের ভারতে রয়ে গেছে। তো সেই সব অবৈধ অনুপ্রবেশকারীদেরকে প্রথমে রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে চিহ্নিত করা হবে এবং সেগুলিকে তাদের নিজেদের দেশে পাঠানো হবে।
এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এদেরকে তাদের নিজেদের দেশে কিভাবে পাঠানো হবে, কারণ সেই দেশে তো এখন গ্রহণ করতে চাইবে না, কারণ সেখানেও তাদের তো নাম নথি হয়তো তারা মুছে দিয়েছে বা কিছু। তো চলুন সেগুলোই দেখে নিই নেক্সট অধ্যায় কীভাবে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এই অবৈধ আদিবাসীদের চিহ্নিত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রত্যেক রাজ্যের জেলায় একটি করে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে, মানে একটা পুলিশ টাস্ক ফোর্স গঠন, যাদের কাজ হবে সেখানে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করা, তারপরকে তাদেরকে হিয়ারিং সেন্টারে পাঠানো। এর জন্য প্রত্যেক রাজ্যের জেলায় পর্যাপ্ত পরিমাণ হিয়ারিং সেন্টার তৈরি করতে হবে, যেখানে এই অবৈধ বাংলাদেশিদেরকে আটক করে রাখা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই অবৈধ যাদের আটক করে রাখা হবে তাদের মধ্যে কেউ যদি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করে তখন তার নথি আবার যাচাই করা হবে এবং সেটি 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। 30 দিনের মধ্যে সে যদি পর্যাপ্ত পরিমাণ প্রমাণ না দেখাতে পারে তখন তাকে সেই বাংলাদেশি ও রোহিঙ্গা বলে ধরে নেওয়া হবে। যারা বেশিরভাগ রোহিঙ্গা ও বাংলাদেশি বলে চিহ্নিত হবে তারপর তাদের বায়োমেট্রিক সহ সমস্ত নথি নিয়ে সেটি কেন্দ্রের একটি পোর্টালে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাজ্য পুলিশ এই সমস্ত যারা চিহ্নিত করা হয়েছে সেই সব ব্যক্তিগুলিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেবে। এবার কেন্দ্রীয় বাহিনী সেগুলি সীমান্ত বাহিনী দিয়ে সেই বাংলাদেশে এবং যে দেশ থেকে এসেছে সেই দেশে পাঠানোর ব্যবস্থা করবে। যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা যাতে ভবিষ্যতে কোনোদিনও আমাদের ভারতে প্রবেশ করতে না পারে, ফেক নথি, আধার কার্ড, ভোটার কার্ড, এইসব রেশন কার্ড বানাতে না পারে, তাই তাদের নামটি পুরো ব্লক লিস্ট করে দেওয়া হবে। এবং যেসব এলাকায় ইন্টারনেট থাকবে না সেখানকার মানে ম্যানুয়ালি সেই সমস্ত নথি নিয়ে তাদের সই করাতে হবে, আর তারপরে সেগুলিকে কেন্দ্রীয় বাহিনী আমাদের ভারত থেকে তাদের বাংলাদেশ বা যে দেশ থেকে এসেছে সেই দেশে পাঠিয়ে দেবে। চলুন এবার নেক্সট অধ্যায়ে দেখে নিই যে কীভাবে তারা পাঠাবে আমাদের মানে ভারত থেকে। তো সেটাই দেখে নিই নেক্সট অধ্যায়। দেখুন এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই জটিল। প্রথমে এদের চিহ্নিত করা হবে, তারপর ভারত সেই নামগুলি যে দেশ থেকে এসেছিল ধরুন বাংলাদেশ, সে বাংলাদেশের সরকারের কাছে পাঠাবে, তারা তারপরে অ্যাপ্রুভ করলে তারপরে আমাদের ভারত থেকে বাংলাদেশকে পাঠানো হবে। মানে এটা একটা অনেক বড় প্রসেস এবং এর খরচাও অনেক বেশি। মানে সেই লোকগুলোকে হিয়ারিং সেন্টারে রাখো, তাদেরকে খাওয়া দাও, তাদেরকে মানে শোয়ার জায়গা দাও, তা খাওয়া দাওয়া দাও, এত সব করা যাবে না। আর সেটা আমাদের মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে যে আমি তাদেরকে জামাই খাতির করতে পারবো না। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, लेकिन दामाद है ये लोग। আর এই এত খরচ, সেই খরচটা বহন করবে রাজ্য সরকার এবং সেই রাজ্য সরকার বহন করবে সাময়িকভাবে, তারপরে তারা বিল পাঠাবে কেন্দ্রকে, কেন্দ্র তারপরে সেই টাকাটা দিয়ে দেবে। তো আর একটা প্রসেস, যে প্রসেসটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরেন তিনি ফলো করেছেন, সেই প্রসেসটা হচ্ছে তারা যেই পথে এসেছিল তাদেরকে সেই পথেই লাত মেরে ভাগিয়ে দাও। মানে ধরুন বর্ডারের এই দিক থেকে ভারতের যে পথে তারা এসেছিল তারা তো জানে, তো সেই পথে জিজ্ঞাসা করে তাদেরকে সেই পথ থেকে আবার বাংলাদেশে পাঠিয়ে দাও। মানে সেই ব্যাডমিন্টন খেলার মতন হয়ে যাচ্ছে, বর্ডারটা হচ্ছে মাঝের নেট আর এদিক থেকে ওই দিক। এবারে এইটার একটা ড্রব্যাক আছে, সেই প্রসেসে পাঠানো হচ্ছে আবার সেই ব্যক্তিগুলো আবার সেই রাস্তা দিয়ে আবার ফেরত চলে আসবে না, তার কি গ্যারান্টি আছে? তো এইটাকে সে ব্যাডমিন্টন কোর্টের মতন হয়ে গেছে, বর্ডার থেকে এদিক থেকে লাদ মারছে ওই দিকে গিয়ে পড়ছে, আবার ওই দিক থেকে যদি লাদ মেরে দেয় আবার এইদিকে চলে আসে। তো এটা একটা হতে পারে। আর এই প্রসেসটার ফলে কী হবে, অনেক খরচা কমবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে রাজ্য থেকে তাদের চিহ্নিত করো, নিয়ে যাও, কেন্দ্রীয় বাহিনী বর্ডার ফোর্স দিয়ে তাদেরকে একদম দেশের সেই রাস্তা দিয়ে দেশের বাইরে বার করে দাও। তো এটাই হেমন্ত বিশ্ব শর্মা ফলো করছে। এবারে দেখুন আসামে যে জিনিসটা ফলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও সেই একই জিনিসই ফলো হওয়ার প্রবণতা অনেক, আর সেটাই দেখা যাচ্ছে। যেমন ইউসিসি কোড আসামে লাগু হয়ে গেছে, এবার আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে। এবার ইউসিসি কোড কী সেটা যদি জানতে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নেক্সট ভিডিও আমি এটা নিয়ে বানাবো। তো চলুন নেক্সট অধ্যায়ে দেখে নিই এই স্মার্ট বর্ডার যে অমিত শাহ স্যার বানাচ্ছে সেটা কী রকম, কী হবে, সেই স্মার্ট বর্ডারে কী রকম কাজ হবে সেটাই চলুন দেখে নিই। এবার স্মার্ট বর্ডার মানে বর্ডারগুলি বড় এবং চওড়া ফেন্সিং করা হবে,
এবং বর্ডারগুলিতে স্মার্টভাবে মানে সেখানকার টেকনোলজি ইউজ করা হবে। বর্ডারে সাপ, কুমির এইসব ছেড়ে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে, যেটা প্রাকৃতিকভাবে মানে বর্ডারটাকে সিকিওর করবে। আর এইসব বর্ডারের কাজ দেখতে অমিত শাহ বারবার এই আসাম আর আমাদের পশ্চিমবঙ্গে আসছে এবং দেখছে সেখানে কাজ ঠিকঠাক চলছে কিনা। আর এই স্মার্ট বর্ডার দেখুন, এটা কেন্দ্র সরকার তো সব কিছু আমাদের সামনে খোলাসা করবে না, তো যতটুকু জানা যাচ্ছে খুবই স্মার্ট হচ্ছে বর্ডারগুলি, ঠিক আছে। মানে সেখানে কেউ যদি বর্ডারে হাত দেয় সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে, সেখানকার ক্যামেরায় 360 ডিগ্রি ক্যামেরা থাকবে, সেখানে কে ঢুকছে কে বেরোচ্ছে তার পুরো স্ক্যান করে নেবে, ঠিক আছে, তার পুরো বডি স্ট্রাকচার, তার এইসব সমস্ত কিছু স্ক্যান করে নেবে। তো সব কিছুতে উপর কেন্দ্র বলছে না এখনও, তো সেটা ক্লোজ করলে তখন আপনাদের জানাবো। তো এই স্মার্ট বর্ডার কিন্তু ভবিষ্যতে এই অনুপ্রবেশকারীদেরকে আটকানোর জন্য একটি বড় ভূমিকা রাখবে। তো আজকে নিয়ে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।